ইলিয়াস হোসেন পরপর দুটো পর্ব করেছে আসিফ নজরুল সাহেবের নামে। আমি সত্য মিথ্যা জানি না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি কেউ রেহাই পাবেন না। আসিফ নজরুল সাহেব আপনার সামনে কমপ্লেন আসছে, আমার মাথা ব্যথা, আমি জানি না। যদি সত্যি কিছু হয়ে থাকে, ক্ষতিকারক কিছু, আল্লাহর দোহাই নিজে নিজে চলে যান, না অস্তিত্ব থাকবে না। আপনি হাসিনা একটা লোমের সমান হতে পারবেন না তার ক্ষমতার দিক থেকে। সুতরাং বি কেয়ারফুল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাই ঠিক হয়ে যান, এখনই সময়। সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও দেখে আসিফ নজরুলকে সতর্ক করেছেন এই ভদ্রলোক। উনি কে? উনি সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ বিশিষ্ট আইনজীবী। অত্যন্ত সুন্দর ন্যায়সঙ্গত কথা বলেন, টক শোতে বেশ জনপ্রিয়। অনেকে শুনেন, অনেকে শুনেন না, তবে আমি ওনার কথা সবসময় শুনি। নির্মোহ কথা বলেন। আজকের ভিডিওতে তিনি এই ভিডিওতে মূলত সিলেক্ট করার অর্থ হলো চমৎকার কিছু কথা বলেছেন, যেটা আপনার ভালো লাগবেই। শেখ হাসিনার হিংসা, বিদ্বেষ, 16 বছরের দাম্ভিকতা, সেনাবাহিনীর কি কি ভুল করতেছে বর্তমানে, যেগুলোর জন্য প্রশ্নের সম্মুখীন হবে, বিডিআর হত্যার কি অবস্থা, বেপরোয়া, এবং ইলিয়াস হোসেনের ভিডিও নিয়ে তিনি আসলে কি বলেছেন। তারপরে খালেদা জিয়া এবং তারেক রহমানকে শেখ হাসিনা কিভাবে প্রতিদ্বন্দ্বী বানিয়ে অপরাধী করতে চেয়েছিলেন, তারেক রহমানের ব্যাপারে কি বলেছেন। আরও আপনারা মজার কিছু তথ্য পাবেন, তা হলো সাবেক আইনমন্ত্রী কামরুল ইতিহাসের রিপিট তারেক এবং হাসিনার অবস্থা, এখনকার শাসকদের অর্থাৎ আসিফ নজরুলদের উদ্দেশ্যে এখন যা যা বলেছেন। চলুন আমরা একটা একটা করে প্রথমে শুনতে থাকি। শেখ হাসিনার হিংসা বিদ্বেষে গত 16 বছর দেশকে এশিয়ার নিকৃষ্ট নারী হিসাবে তিনি কিভাবে জাহান্নাম বানিয়ে রেখেছেন বাংলাদেশকে, সেটি শুনি। চলুন। 16 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। অহংকার, দাম্ভিকতা, দেমাগ, হিংসা সব কিছু মিলে আমার দেখা মনে হয়, যতটুকু দেখছি তাতে এই উপমহাদেশের সবচেয়ে নিকৃষ্ট মহিলা ছিলেন তিনি, যাকে আমি অনেক জায়গায় বলেছি, অনেক চ্যানেলেও বলেছি যে শি ওয়াজ দ্য ফিমেল ভার্সন অফ হিটলার। বলতে পারেন এতদিন পর আবার তার প্রসঙ্গ কেন? দেখেছেন, ইতিহাসের সেরা মানে নিকৃষ্ট মহিলা এশিয়ার, এবং ফিমেল ভার্সন মানে বলতে পারেন হিটলারের। একদম চমৎকার কথা বলেছেন। এরপরে দেখুন, সেনাবাহিনীকেও তিনি ছাড়েননি। সেনাবাহিনীর ব্যাপারে কি বলেছে শুনুন। শুনলাম 5ই আগস্টের তার পলায়নের পর 2 দিন বা 3-4 দিন পরে, যখন ইতিমধ্যে 626 জন নেতাকর্মী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল এবং তাদেরকে ছেড়ে দেওয়া হলো পরে, আমি তখন একটা করেছিলাম, আমি চ্যানেলেও বলেছি, আমার নিজের চ্যানেলেও বলেছি, এই 626 জন অফিসার যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল এবং যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সময়ের ব্যবধানে কৈফিয়ত দিতে হতে পারে। আমি বলেছিলাম ওয়াকারুজ্জামান সাহেবকে অ্যাড্রেস করে যে আপনি দয়া করে তাদেরকে গ্রেফতার করার পদক্ষেপ নিন, নয়তো সময়ের ব্যবধানে কৈফিয়ত আপনার কাছে চাইতেই পারে, আসতে পারে। কেন কথাটা বললাম? গত কয়েকদিন আগে, অর্থাৎ গত 8ই ডিসেম্বর পিলখানায় একটা আলোচনা, যেখানে হাসনাত আবদুল্লাহ কেস, সম্ভবত তারা এটা জুলাই বিপ্লবের যে ফাউন্ডেশন তার তরফ থেকে বোধহয় এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল, এবং সেখানে কিছু ডোনেশনও তারা পেয়েছে বিজেপির তরফ থেকে। বাট সেখানে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যটা দিয়েছে, কঠিন জ্বালাময়ী বক্তব্য দিয়েছে, প্লাস একটা ব্লেম দেওয়া হয়েছে 626 জন কোথায়। খুবই চমৎকারভাবে বলেছেন যে সেনাপ্রধানরা কিন্তু এই স্টেটমেন্ট দিয়েছিলেন তার বক্তৃতায়, 626 জনকে তিনি আশ্রয় দিয়েছেন, তারা এখন কোথায়? তারাই কি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা এটা বলেন, এটা আমি বলছি। এমনও তো হতে পারে তারাই ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। এরপরে দেখুন চমৎকার পরবর্তী বিষয়টি। শুধু তাই নয়, 57 জন অফিসার নির্বিকার যে হত্যা হলো, কোন কজে, কোন কারণে, যে সমস্ত কজের কথা বলেছে সেগুলো কোনো কজ নয়। তার মানে সে হাসনাত আবদুল্লাহ একজন সমন্বয়ক, উনি ওখানে দাঁড়িয়ে কৈফিয়ত চেয়ে আসলেন এবং বিচার দাবি করে আসলেন, একরকম ইনডাইরেক্টলি তাদের বিবেকের কাছে ভার দেয়া। তারপরে আবার যদি আজকের পত্রিকায় দেখলাম, মানব জমিন পত্রিকায় আসছে 72 জন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতা হদিস নাই। আমি ঠিক জানি না, যদি এই হদিস না থাকে এই 72 জনের, এবং এরা যদি 626 জনের ভিতরে হয়ে থাকে, আরেকটা ব্লেম দিতে হবে তাদেরকে, যারা ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বের করে দিয়েছিল। আমি কিন্তু জানি না এই 626 জনের মধ্যেই 72 জন কিনা।
আবু হেনা রাজ্জাকি, তার কথা কিন্তু সেনাবাহিনীর দিকে আঙ্গুল তোলা হয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সেনাবাহিনীর ভিতর থেকেই সরকারকে অসহযোগিতা ওই যে ৭২ জনকে পাওয়া যাচ্ছে না, তারাই তো হয়তো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাই না? যে ৬২৬ জনকে যদি তাদের হাতে না থাকে, এখন যখন বলছে যে ছিল, তারাই তো দেশে বিশৃঙ্খলা, দেশের বাইরে অপপ্রচার করতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে সেনাবাহিনী ডক্টর ইউনূসকে অজনপ্রিয় করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা এরপরে দেখেন বেপরোয়া উপদেষ্টাদের ব্যাপারে এবং ইলিয়াসের ব্যাপারে কি বলছে সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্যাপারে। কিন্তু এগুলো বলার পিছনে কারণটা হচ্ছে এই যে যারা আজকে আছেন, ইভেন যারা উপদেষ্টা আছেন, তারাও অনেকে অনেক বেপরা কাজ করতেছেন। ইতিমধ্যে আমাদের কাছে আসলে আমাদের কাছে প্রমাণ নাই, কারণ আপনার ক্ষমতা আছেন, প্রমাণ দিলেও সেটা অকাট্য হয়ে যাবে, প্রমাণ দিলেও সেটা বাতিল হয়ে যাবে। যেমন ইলিয়াস হোসেন পরপর 2টো পর্ব করেছে আসিফ নজরুল সাহেবের নামে। আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু করেছে, এবং সেখানে বলছে তাকে একটা এজেন্সির এজেন্ট হিসাবে করা হয়েছে। আপনি এখন ক্ষমতা আছেন বলে দিলেন, এগুলা কত কত ভয়ানক মিথ্যা হতে পারে, তার তো একটা সীমা থাকে। শুধু এই কথায় যদি পার পেয়ে যায়, তা শেখ হাসিনার অপরাধ কি? বরং যদি সে বলছে একটা এজেন্ট, যদি আপনি এজেন্ট হয়ে থাকেন তাইলে এক হিসাব, এটা যেমন একদিক আছে, আবার এজেন্ট যদি না হয়ে থাকেন সেটা আর একটা হিসাব। কিন্তু দুইটা ধাপ কিন্তু রয়ে গেল। এটা কেন বলছি? শেখ হাসিনা আজকে কোথায়? শেখ হাসিনা কি ভাবছিল যে তার পরিণতি এরকম হবে? আমি নিশ্চিত করে বলে দিতে পারি সে ভাবেনি। এবং উনি যেদিন চলে যান সেদিন যে ভাবতেন যে ওনার কাছে 2% 5%-এর সম্ভাবনা আছে, এই ইনফরমেশন থাকতো যে সে পাওয়ারে থাকবে, ম্যাচাকার করে ফেলতো। যাই হোক, উনি কোথায়? দেশ ছেড়ে পালিয়ে গেলেন, ভালো কথা। তার কিছুদিন আগে, মানে ক্ষমতায় 1-1.5 বছরের মাঝখানে কোনো এক সময় বলছিলেন এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে, এই দেশটা আমার বাবার। লজ্জা করে না? দেশের মালিক কেমনে বাবা হয়? কিসের এরপর দেখেন ডক্টর ইউনূস এবং নোবেল পুরস্কার নিয়ে শেখ হাসিনা যে ডক্টর ইউনূসকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন, তার নোবেলকে নিয়ে ভয় পেতেন, তার বিশ্ববরেণ্য গ্রহণযোগ্যতা নিয়ে, বিশ্বময় গ্রহণযোগ্যতা নিয়ে ভয় পেতেন, সেই ব্যাপারে কি বলছে আবু হেনা রাজ্জাকি। দেখুন, রাজনীতিবিদ কি রাজনীতি শিখছেন? খালি বলেন কিসের রাজনীতিবিদ, কি রাজনীতি শিখছেন? খালি বলেন রাজনীতি পরিবারে আপনার জন্ম। আপনি তো টোটাল পরিবারের রাজনীতিতে নোংরা ছিল সেটা এস্টাবলিশ করে গেছেন। কারণ আপনার রাজনৈতিক শিক্ষা যদি পরিবার থেকে হয়ে থাকে, তাহলে আপনার পরিবারের রাজনীতিটা কি ছিল? আপনি চলে গেলেন, আপনার বাবার মূর্তি ভেঙে দিল, কার জন্যে? আপনার উপরে আক্রোশের কারণে। আপনি দেশে থাকলে হয়তো আপনি মারা পড়তেন, বাবার মুরালগুলো থেকে যেত, মানুষের রাগ কমে যেত। যাক, সেটা বিষয় না বলার। মেন বিষয় হচ্ছে আপনি বলেছিলেন, আপনি কি করেছিলেন? আপনি বাংলাদেশে 3টা লোকের, প্রথম ধাপে 2টা লোকের প্রতিদ্বন্দ্বী মনে করেছিলেন। এক হলো তারেক জিয়া আর খালেদা জিয়া। 2জনকে স্যাপ দিয়ে লেপ দিয়ে আপনি একটা দণ্ড দিয়ে বসে রইলেন, গ্রেনেড হামলায় দণ্ড দিলেন। আপনার যখন এই গ্রেনেড হামলায় ন্যায় বিচার হয়, হ্যাঁ, এবং তখন আপনি কি করেছেন? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে আপনার দলে। সেই ন্যায় বিচারগুলো তো আছে এখনো। একটু পালাইলেন কেন? একটু ন্যায় বিচার নেন, দেশে বসে একটু ন্যায় বিচার নিতেন। আপনি 2জনকে দণ্ড দিলেন, কিচ্ছু না। দেখেন শেখ হাসিনার বিচার ব্যবস্থা নিয়ে এখানে কথা বলেছেন আবু হেনা রাজ্জাকি। এরপর দেখেন তারেক রহমানকে নিয়ে কি বলছেন তিনি। ভয়ে কম্পমান ছিলেন তাদের। তারপরে যাকে ভয় পাইতেন ছিল ইউনূস। আমি বলেছিলাম টিভি চ্যানেল এবং আমার চ্যানেল যে ডক্টর ইউনূসকে নিয়ে ওনার সাংঘাতিকভাবে ভয়। বিকজ উনি তো হি নোজ দ্য হিস্ট্রি অফ ইমরান খান। পৃথিবীর বহু লোকের হিস্ট্রি জানেন। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না, কিন্তু আর আমেরিকা যদি শত্রুতা শুরু করে তার ক্ষমতা নাই আজকের পর্যন্ত পৃথিবীতে। এখন আপনি আমেরিকার করুণা ভিক্ষা করতেছেন মনে মনে, তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি দ্বারা। এটা কেন বলছি? তাদেরকে জেল দিলেন, ইউনূস সাহেবকে আপনি দণ্ড দিলেন। আপনি বলতেন ইউনূস সাহেব সুদখোর, আর ইউনূস সাহেব ব্যাংক চালাইতেন, সুদতে খাবে।
আরে আপনার দেশের ব্যাংক তো সুদই খায়, আপনিও তো আমার দেশের ব্যাংকের থেকে সুদ খেয়েছেন, কিন্তু আপনি কি করেছেন? টাকা রিকভার করতে হবে। ইউনূস সাহেব তার 98% ঋণ রিকভারি করছে এবং সেই জন্য তাকে সুদখোর বলেন। আর আপনি তো চালান সহ খেয়েছেন, সুদ তো দেনই নাই। আপনি XYZ লোক সেট করে টাকা নিয়ে গেছেন ব্যাংক থেকে বের করে, পরে আপনাদের লায়ন পার্ট আপনার শেয়ার নিয়ে গেছেন। কনফার্ম। তো সুদখোর তো আপনিও। এরপরে আসেন পয়সা দিয়ে নাকি নোবেল নিয়ে এসে আপনি বলেছেন লবিস্ট নিয়োগ করে। আরে ভাই, আপনি তো রোহিঙ্গা ঢুকিয়ে দিলেন, স্বাধীন দেশে লোক ঢুকিয়ে দিলেন 10 লক্ষ, আপনি নোবেল নেবেন বিকজ আপনি চিন্তা করছেন আপনার মতো একজন কুলাঙ্গার আপনি ইতিহাসে থাকতে পারবেন না। আপনি জানতেন যদি নোবেলটা দিয়ে কোনো মতে থাকা যায়। সেই নোবেল পান নাই, মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছেন, রোহিঙ্গা প্রবেশ করিয়েছেন। আর কি করেছেন আপনি? মশাল নাকি জ্বালিয়েছেন ওই পয়সা দিয়ে। আপনি তো পয়সা খরচ করে পৃথিবীর কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট পান নাই। আপনি শুধু আমাদের প্রতিবেশী দেশের কিছু লোকের সাথে ঘনিষ্ঠতা ছাড়া কোন দেশের কোন রাষ্ট্রপতির বারান্দায় আপনি যেতে পারেন? টেলিফোন করেই চট করে পারেন না। তো আপনি সেই মশাল জ্বালিয়েছে পয়সা দিয়ে। অথচ আপনি দেখেন তো, আপনি খালেদাকে টুপ করে ফেলে দিবেন, আপনি ইউনূসকে চুবিয়ে তুলবেন। খালেদার মামলা চলে গেল, ইউনূসের মামলা চলে গেল। আপনার বিচারক যারা ছিল ন্যায় বিচার নাকি করতো তারা? কোনটা ন্যায় বিচার? যেটা আপনি করিয়েছিলেন সেটা না, এখন যেটা হলো ন্যায় বিচার। ন্যায় বিচার কোনটা? আর যদি বলেন যে না আমার সময় আমার কথা শুনছে, ইউনূস সাহেবদের সময় ইউনূস সাহেবের কথা শুনে, তাহলে কি নিয়োগ দিয়েছিলেন আপনি? যে যখন যে তার কথা কয়, যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তাদেরকে কি চরিত্রে দেখে আপনি নিয়োগ দিয়েছিলেন? যদি আপনি এটা মনে করেন, না তো ন্যায় বিচার কোনটা আপনাকে বলতে হবে। তারপরে কি হলো? আপনি চলে গেলেন দেশ দেখেন, শেখ হাসিনার পরিণতির কথা বলেছেন, তারেক রহমানকে কি বলছেন শুনুন। ছেড়ে, দেশ ছেড়ে চলে গিয়ে স্ট্যাটাসটা কি হলো? আপনি দেশে বসে বলতেন তারেক জিয়াকে আয় দেশে এইসব রাজনীতি কর, টেমস নদীর পারে লন্ডনে বসে ওই লেকচারের কোনো মানে নাই। আপনি তারেক জিয়াকে বলতেন, যে কখনো ক্ষমতায় ছিল না, ব্যক্তি তারেক জিয়া ক্ষমতায় ছিল না। আর আপনি 15 বছরের পুরাতন, টানা 15-16 বছরের পুরাতন প্রধানমন্ত্রী, তার আগের 20 বছরের প্রধানমন্ত্রী জাস্ট পালাইয়ে গিয়ে, তারেক জিয়া তো লন্ডনে থাকে, আপনি তো প্রতিবেশী দেশ, জাস্ট রিফিউজি স্ট্যাটাস নিয়ে আছেন। আপনাকে রিফিউজি বললো এবং প্রতিবেশীদের জানে যে বাংলাদেশের মাটিতে আপনি আর ক্ষমতা আসবেন না। আপনাকে আশ্রয় দিয়ে তারা ভুল করেছে না শুদ্ধ করেছে সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু কোথায় আপনি? দেখেছেন শেখ হাসিনা তারেক রহমানকে যেভাবে বলতো, এখন তারও অবস্থা সেই অবস্থা। তা এখন তিনি আসলে, তারেক রহমান তো লন্ডনে আছেন, উনি লন্ডনেও যেতে পারছেন না, উনি ইন্ডিয়াতে পালায় আছেন ফকির দেশে। এরপরে দেখুন কামরুলের ইতিহাস, ওই যে খাদ্যমন্ত্রী কামরুল, ইতিহাস কিভাবে ফিরে আসে দেখুন। এটা বলার মানে হচ্ছে, আমি দেখলাম এই আজকে একটা ইউটিউবে দেখলাম ট্রাইব্যুনালে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, সেখানে কি কামরুল ইসলাম তখন আইনমন্ত্রী সম্ভবত, উনি ওই যে মৃত্যুদণ্ড দিল যাদেরকে, এই জামাত তামাত যাদেরকে, তখন ট্রাইব্যুনাল ভিজিট করতে গেছেন। সেই ট্রাইব্যুনালের ভিতরে আবার ছিল আসামি হিসাবে দাঁড়ানো ছিল সাকা চৌধুরী, আরও জানি কে আসামি হিসাবে দাঁড়ানো ছিল, সাকা চৌধুরী, আরও জানি কে। কি নির্মম পরিহাস! আজকে সেই জায়গায় উনি যাচ্ছেন আসামি হিসাবে, ওনার নেত্রী সহ আসামি। আমার কাছে মনে হয় একটা গান মনে পড়ে, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায় চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি ব্যক্তিগতভাবে বলবো এই উপমহাদেশে ওনার মতো একজন লেডি ভার্সন অফ হিটলার অথবা একটা কুলাঙ্গার মহিলা, অত হিংসাপরায়ণ আগামী 100 বছরে আসবে কিনা আমার সন্দেহ। এত হিংসুক স্বৈরশাসক আর হিটলারের লেডি পার্সন বাংলাদেশে আর আসবে কিনা 100 বছরের সন্দেহ আছে। একদম সঠিক কথা বলছে, বাংলাদেশের মানুষের মনের কথা বলেছে। আসিফ নজরুল ওনার ভিডিও আসলে দেখা উচিত। এরপরে দেখেন হাসিনা এবং তারেক একই পথে কত গালাগালি করেছে তারেক রহমানকে, এখন কি অবস্থা দেখেন। আর একটু কিছু বলার পিছনে কারণ হচ্ছে, আমি জীবদ্দশায় দেখতেছি রিপিটিশন অফ হিস্ট্রি, যে উনি যা যা করেছেন, যা যা বলেছেন, এগুলো সে এখন করতেছে। এখন তারেক জিয়া সে একই স্ট্যাটাস নিয়ে বিদেশে বসে রাজনীতি করে,
তবু তারেক জি অনেক কনস্ট্রাকটিভ কথা বলে, নির্যাতিত হয়েছে 16 বছর, আর আপনি 16 বছর রাজত্ব করে গিয়ে শোক ভুলতে পারতেছেন না, প্রতিদিন মারা যাচ্ছেন, সহ্য হচ্ছে না ইউনূস সাহেব আপনার বিচার করতে। আমি জানি না পারবে কি পারবে না, আর আমার ব্যক্তিগত এইরকম রাগ খুব আপনার উপরে নাই, কিন্তু জাতির জন্য দেশের স্বার্থে আপনার বিদায়টা ছিল খুবই জরুরি এবং খুবই জরুরি, সেটা হয়েছে। আপনি বিগত 10 বছর একটা ডাক্তারকে বিদেশে যাইতে দেন নাই রাষ্ট্রীয়ভাবে উন্নত চিকিৎসা শেখার জন্যে, কোন স্বার্থে? তারপরে কেউ ব্যক্তিগত দিকে যেতে চাইলে আপনি ডলার পারমিশন দিতেন না, বলতেন ডলার ব্যয় হবে। আর আপনারা যে লক্ষ লক্ষ ডলার পাচার করেছেন, 2 বোন ছেলে মেয়ে সবাই মিলে, এস আলমের মাধ্যমে, আবুল বারাকাতের মাধ্যমে, আতিয়ার রহমানের মাধ্যমে, তো সালমান রহমানের মাধ্যমে, লজ্জা করে না? নির্লজ্জা, জাস্ট চোর রাষ্ট্রীয় লেভেলে বসে বসে চুরি করেছেন, সেই চুরি ঢেকে রাখার জন্য টানা 16 বছর ক্ষমতা আছেন। আল্লাহর কি ইচ্ছা, ডিভাইন, কোত্থেকে ইউনূস সাহেব যেভাবেই আসুক আসছে, এখন আপনার বিচার হচ্ছে। বাকি অংশটা হইল ফাইনাল অংশ, ইলিয়াস হোসেনকে নিয়ে, এবং বর্তমান যারা আছে ক্ষমতায় আসিফ নজরুল সহ তাদেরকে উপদেশ দিয়েছেন আসল অংশটা। তার আগে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাকি অংশটা শুনে যাবেন। এটা বলার পিছনে কারণ আজকে যারা যা করতেছেন, যদি নিজের বিবেককে প্রশ্ন করবেন, রাষ্ট্রবিরোধী জনগণ বিরোধী যদি কেউ কিছু করে থাকেন, ফর গডস সে আপনারা এখনই ঠিক হয়ে যান, নয়তো পরিণতি সেই একই হবে হাসিনার মতো বা হাসিনা গংদের মতো। সো আমি আবারও বলছি, ইতিহাসটা নগদ দেখলেন এই 40-50 বছরের মধ্যে, যারা দেখছেন তারা এখান থেকে শিক্ষা নেন, স্বচ্ছ হয়ে যান, নয়তো বাংলাদেশ এমন জায়গায় যাচ্ছে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, কেউ রেহাই পাবেন না। শেখ হাসিনারাও পায় নাই, আপনারাও পাবেন না। যেটুক করবেন দেশের স্বার্থে, নাহলে রিটায়ার্ড করে বাসায় চলে যান, তেল মেখে আপনাদেরকে কেউ রাখবে না, জোর করে আপনাদেরকে কেউ রাখবে না। আসিফ নজরুল সাহেব আপনার সামনে কমপ্লেন আসছে, আমার মাথা ব্যথা, আমি জানি না, যদি সত্যি কিছু হয়ে থাকে ক্ষতিকার, আল্লাহর দোহাই নিজে চলে যান, না অস্তিত্ব থাকবে না। আপনি হাসিনা একটা লোমের সমান হতে পারবেন না তার ক্ষমতার দিক থেকে। সুতরাং বি কেয়ারফুল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাই ঠিক হয়ে যান, এখনই সময়।